This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. শুরু করছি বাংলা জানতে চায়ের সঙ্গে লাইভ ঋতব্রত। বাংলা তো জানতে চায়, তারই এক মেয়ের এই করুণ অবস্থা হলো কেন এই বাংলারই এক নির্জন প্রান্তে। নির্জন বলছি এই কারণে, তার কারণ পানাগড়ের যে ঘটনাটা ঘটেছে তার আগের 20 কিলোমিটার, অর্থাৎ প্রায় ধরে নিতে পারেন একটা দীর্ঘ সময় ধরে গাড়িটাকে তাড়া করছিল আরেকটা গাড়ি, এবং অবশ্যই সে গাড়িটা নির্জন জায়গায় ছিল। এরপর শুধুমাত্র জনবহুল এলাকার মধ্য দিয়ে যাওয়ার জন্যই তারা বাইপাস না ধরে তারা সরাসরি উঠে পড়ে বা তারা একেবারে শহরের প্রাণকেন্দ্রের ভেতর দিয়ে যায়, তাও বাঁচতে পারেনি। আপনারা সেই সিসিটিভি ফুটেজ দেখছেন। এই সিসিটিভি ফুটেজ অর্থাৎ একেবারে অন্তিম লগ্নের ফুটেজ। এই ফুটেজ দেখে ভাববেন না যে জনবহুল জায়গায় বা লোকালয়ের মধ্য দিয়েই গোটা ঘটনা ঘটেছে। তার আগের 20 কিলোমিটার নির্জন রাস্তায় বারবার পুলিশের ভাষ্য অনুযায়ী রেষারেষি, এবং জনমত বলছে যে ইফটিজিংয়ের জন্য অথবা অপহরণের জন্য এমনও অভিযোগ পাওয়া যাচ্ছে সেই গাড়িকে ধাওয়া করছিল। প্রশ্ন উঠতে পারে, ওই সামনের সাদা গাড়িতে যদি বাবলু যাদব থাকে তাহলে পেছনের গাড়িতে তো ছিলেন অন্যরা। যদি ধাওয়া করে থাকে তাহলে গাড়িটা পেছনে কেন? আসলে এই খেলাটা অনেকক্ষণ ধরে চলছিল, কখনো সামনে কখনো পেছনে। ইফটিজাররা তাই করে থাকেন, আপনারা অনেকেই জানেন। বিভিন্ন সময় বিভিন্ন ভুক্তভোগীরা বলেছেন ইফটিজাররা এরকমই করে থাকেন, অর্থাৎ একটু খেলিয়ে নেওয়া। যদিও পুলিশ বারবার করে বলছে তদন্তে নেবে যে না, আসলে দুটো গাড়ির রেষারেষি হচ্ছিল। আমরা এই বিষয়ে আলোচনা করব, কারণ এই হাইওয়ের রহস্য ক্রমশই ঘনীভূত হচ্ছে। আজকে আমাদের অনুষ্ঠানে বাংলা জানতে চাইতে আমরা কতগুলো প্রশ্নের উত্তর খুঁজব। উত্তরগুলো যদি পাই তাহলে অবশ্যই পুরো ঘটনাটা আমাদের কাছে জলের মতো পরিষ্কার হবে। আমাদের প্রথম প্রশ্ন, সেই দিন রাত্রেবেলায় সত্যি কি হয়েছিল? কি হয়েছিল সত্যি? আর এমন কি হলো যে যারা প্রথমে অভিযোগ করেছিল তারা পরে নিশ্চুপ হয়ে গেল? এ বিষয়ে আমরা অবশ্যই নজর রাখব। আমাদের দ্বিতীয় প্রশ্ন, ইফটিজিং তত্ত্বে পুলিশের এত আপত্তি কেন? কিসের জন্য পুলিশের এত আপত্তি? তদন্ত করুন, পুঙ্খানুপুঙ্খ তদন্ত করুন, তারপর না হয় ঠিক কি হয়েছে তা বলবেন। আমাদের তৃতীয় প্রশ্ন, মা এখনো অনর ইফটিজিং তত্ত্বে, বিক্রি হয়ে যাবে না তো প্রত্যক্ষদর্শীরা? আর যারা প্রত্যক্ষদর্শী রয়েছে তারা বিক্রি হয়ে যাবেন না তো? চতুর্থ এবং খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, নৈশ প্রমোদ ভ্রমণের খলনায়ক বাবলু যাদবই, অর্থাৎ বাবলু যাদবই কি বেরিয়ে পড়েছিল সঙ্গী সাথীদের নিয়ে? আর সেই সঙ্গী সাথীদের মধ্যে কারোর বাবা অত্যন্ত ধনী নয় তো? প্রশ্ন 5, কলকাতা থেকে মহিলা শিল্পীরা দূর দূরান্তে যান অনুষ্ঠান করতে, এবার তো প্রশ্নের মুখে তাদেরও নিরাপত্তা। তার কারণ যার সঙ্গে ঘটনা ঘটেছে তাদের তো চিনতেন না দুষ্কৃতীরা। সুতরাং যে কোনো মহিলা শিল্পী তারাও একই অবস্থায় পড়তে পারে। আমরা আলোচনা করব। আজকে আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট অতিথিরা। আমাদের সঙ্গে রয়েছেন প্রখ্যাত আইনজীবী হাইকোর্টের রেশমি ঘোষ। রেশমি, আপনাকে স্বাগত আর প্লাস নিউজের স্টুডিওতে। আমাদের সঙ্গে রয়েছেন কৌশিক মাইতি, তিনি সাংগঠনিক সম্পাদক বাংলা পক্ষ, এবং আমাদের সঙ্গে রয়েছেন ভারতীয় জনতা পার্টির মুখপাত্র প্রীতম দত্ত, আমরা তাকেও স্বাগত জানাবো। এবং আমাদের সঙ্গে রয়েছেন জিতেন তিওয়ারি, ভারতীয় জনতা পার্টির নেতা, রাজনৈতিক ব্যক্তিত্ব। তার সঙ্গে আমরা অবশ্যই যোগাযোগ করব। এবং আপনাদের জানিয়ে রাখি, আমরা অবশ্যই তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিদের আমন্ত্রণ জানিয়েছিলাম, কিন্তু এখনো পর্যন্ত দাঁড়ান একবার একটু শেষ চেক করে নিই, এখনো পর্যন্ত তারা প্রতিনিধি পাঠাননি। না, তারা এখনো পর্যন্ত প্রতিনিধি পাঠাননি। আমরা চেয়েছিলাম যে তৃণমূল কংগ্রেস, বিশেষ করে পশ্চিমবঙ্গ সরকারের বা সরকার পক্ষের কারোর সঙ্গে যোগাযোগ করতে, কিন্তু কেউই মুখ খুলতে চাননি। এবং তৃণমূল কংগ্রেসের আমরা প্রতিনিধি চেয়েছিলাম, তারা আজকে এই অনুষ্ঠানে বিরত রয়েছেন।
অবশ্যই তার অন্যতম কারণ হতে পারে, কারণ পুলিশ যখন তদন্ত করছে শাসকের কি বলার থাকে। সুতরাং অবশ্যই রাজ্য প্রশাসনের বক্তব্য মানে পুলিশের বক্তব্য, সেই বক্তব্যও আমরা শোনাবো। কথা বলতে বলতে আমাদের সঙ্গে রয়েছেন জিতেন্দ্র তিওয়ারি, ভারতীয় জনতা পার্টি নেতা, রাজনৈতিক ব্যক্তিত্ব। জিতেন্দ্র, আমি আপনাকে দিয়েই শুরু করব। এই ঘটনা সম্পর্কে আপনার প্রতিক্রিয়া কি? এই ধরনের ঘটনা কি আকছার ঘটে, বিশেষ করে আসানসোল, পানাগড়, দুর্গাপুর এ সমস্ত জায়গায়? দেখুন, এটা অর্থের বহিঃপ্রকাশ। বেশ কিছু রাউডি ছেলেরা আছেন যাদের বাবা মায়ের প্রচুর অর্থ এবং আইনের ভয় নেই। তারা মনে করেন যে ঘটনাই ঘটান না কেন আলটিমেটলি অর্থের জোরে বা অর্থের বিনিময়ে তারা নিজেকে সেভ করে নিতে পারবেন, তারা এই ঔদ্ধত্য দেখাতে পারেন। এবং এই ঘটনার আমার যেটা মনে হয়েছে যে সেই ঔদ্ধত্যই বহিঃপ্রকাশ। তাদের মনে হয়েছে আমরা যা ইচ্ছা তাই করতে পারি, কেউ আমাদের কিছু করে নিতে পারবে না, কেউ আমাদের ক্ষতি করতে পারবে না, কেননা আমরা ম্যান অফ মানি, ম্যান অফ পাওয়ার, আলটিমেটলি আমরা স্কেপ করে যাব। সে কারণে এটা ঘটেছে। জিতেন্দ্র, আমার বলতে বাধ্য হচ্ছি পুলিশ প্রশাসন সবকিছুই হাতের মুঠোয় রয়েছে, তার কারণ অর্থটা তাদের কাছে রয়েছে। আর এই অর্থ প্যারালাল ইকোনমি অর্থাৎ সমান্তরাল অর্থনীতি থেকেই এই প্রভূত পরিবারের অর্থ হাতে রয়েছে। আর সেই কারণেই কোথাও তারা মনে করেন যে গোটা দুনিয়াটা বোধহয় কিনে ফেলেছেন। ব্যাপারটা কি এরকম? একদমই ঠিক। এবং যেটা আমরা আরো যেটা খুবই পেনফুল, যেখানে ভিকটিম তার মায়ের বক্তব্য সকাল থেকে শুনছি আমরা, তিনি বারবার যে কথা বলছেন, ইভটিজিং এর কথা যেটা বলছেন, সেটা তদন্ত না করে আগে থেকেই এই ইভটিজিং এর তথ্যটাকে রিজেক্ট করে দেওয়ার একটা প্রবণতা দেখা দিচ্ছে পুলিশের তরফ থেকে। আরে ভাই, এত তাড়াহুড়ো কিসের? যদি কোনো এলিগেশন আসছে তুমি সেটা ভেরিফাই করো, আসামিরা অ্যারেস্ট হোক, আসামিদেরকে ইন্ট্রোগেট করা হোক, যেভাবে কঠোরভাবে ইন্ট্রোগেট করা হয় সেভাবে কঠোরভাবে ইন্ট্রোগেট করো, তারপর তো যে কনক্লুশনে পুলিশ আসবে, চার্জশিটের সময় বলবে কি হয়েছিল না হয়েছিল। আগেই আসামিরা অ্যারেস্ট হলো না, তার আগেই যে ভিকটিম তার মায়ের একটা বক্তব্য সেটাকে রিজেক্ট করে দেওয়ার একটা প্রবণতা, এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। অবশ্যই জিতেন্দ্র, আমি আপনার কাছে আসবো, তার আগে একবার এক নজরে আমরা দেখে নেব সত্যি কি ঘটনাটা ঘটেছিল এবং এই ঘটনা নিয়ে কেন এত চাঞ্চল্য। আসলে একটা মর্মান্তিক মৃত্যু সবসময় আমাদের কাছে, সবার কাছে, শুভবুদ্ধি সম্পন্ন সমস্ত মানুষের কাছে অত্যন্ত বেদনাদায়ক। কিন্তু মুশকিলটা হচ্ছে যে রক্ষক সেই ভক্ষক হয়ে যাচ্ছে না। তো কেন ফ্রিজিং তত্ত্বে প্রথম থেকে এত আপত্তি, একবার প্রথমে দেখে নেব, তারপর আলোচনায় সরাসরি ঢুকবো। কমপ্লেন যে দিয়েছেন উনিও ভিকটিমের গাড়িতে ছিলেন, কমপ্লেনে কোনো কটূক্তির কোনো কথা বলা নেই। বাজি এনগেজ করছিল, টিটকারি করছিল, হাত পা দেখাচ্ছিল। কি মনে হচ্ছে কোনো ছিনতাইয়ের উদ্দেশ্য ছিল নাকি? কিছু তো অবশ্যই উদ্দেশ্য ছিল, ছিনতাই, লুটপাট। একদিকে ইভটিজিং, অন্যদিকে দুটি গাড়ির রেষারেষি। পানাগড়ের কাঁকসায় সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের মৃত্যুতে সামনে এলো দুই তত্ত্ব। পরিবারের তরফে ইভটিজিং এর তত্ত্বে যখন অনড়, তখন সাংবাদিক বৈঠকে সিপি বলেই দেন এতে কোনো ইভটিজিং এর প্রসঙ্গই নেই, শুধুমাত্র দুটি গাড়ির মধ্যে রেষারেষি হয়েছে। ওভারটেক করতে গিয়ে প্রাথমিকভাবে ঘটনার সূত্রপাত। কটূক্তি বা কোনো ইভটিজিং এর কোনো ঘটনা ওনারা বলেন। গাড়ির মধ্যে ছিলেন উনি কমপ্লেন দিয়েছেন এবং তার ভিত্তিতে আমরা কেস করেছি। ওরা বেসিক্যালি চেঞ্জ করছিল, যেখানে যেখানে গাড়ি যাচ্ছিল পিছনে ওরা ছিল। যখন অ্যাক্সিডেন্টটা হয়েছে তখন কোন গাড়িটা আগে ছিল? তখনও হুন্ডাই ক্রেটা গাড়ি আগে ছিল আর ভিকটিমের গাড়ি পিছনে ছিল। পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরীর বক্তব্যের পরেই উঠছে একাধিক প্রশ্ন। সোমবার সকালে দেওয়া তরুণীর সঙ্গী ও গাড়ির চালকের বয়ানে ধরা পড়ছে বিভ্রান্তি। আচমকাই গাড়ি এসে, সাদা গাড়ি, এই গাড়িটা? হ্যাঁ, এই গাড়িটা এনার ডান দিকের গেট দিয়ে আমার বাঁ দিকে পুরো চেপে দিল। যে আমার ডিভাইডারের উপর গাড়িটা তুলে দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু তুলতে পারিনি। তারপর আমি আবার স্লো হয়ে আমি বাঁ দিকের থানার রাস্তাটা ধরেছিলাম, কিন্তু ও আমাকে আবার বাঁ দিক থেকে ওভারটেক করে এসে
আবার মেরেছে, ধাক্কা মেরে গাড়িটাকে পাল্টি করে দিয়েছে। তার মধ্যে ম্যাডাম আমাদের স্পটে মারা যায়। কজন ছিলেন আপনার গাড়িতে? আমাদের পেছন সিটে 3 জন ছিল, আর সামনে ম্যাডাম আর আমি ড্রাইভার। মানে এই গাড়িতে কতজন ছিল তাও বুঝতে পেরেছিল? এই গাড়িতে মধ্যে 5 মতন 5-6 মতন ছেলে ছিল। শুধু ছেলে? তারা কি কোনো বাজে ইঙ্গিত এসব কি করছিল? হ্যাঁ, একটু বাজে ইঙ্গিত করছিল, টোনটিটকারি করছিল, হাত পা দেখাচ্ছিল। রেশমি, আপনার কি মনে হচ্ছে এই ঘটনাটা শোনার পর? এবং পুলিশ বারবার তারা কিন্তু দাবি করছে যে এটা রেষারেষির ঘটনা এবং প্রথম থেকে ইফটিজিংয়ের ঘটনা, এটাকে উড়িয়ে দেওয়া হচ্ছে কার্যত। আপনার বিষয়টা আপনি আইনজীবী হিসেবে কোন দৃষ্টিকোণ থেকে দেখছেন? আমি শুধু মনে করিয়ে দেব, আপনাকে মনে করানো বাতুলতা, আপনি জানেন জেসিকা লাল মার্ডার কেস থেকে শুরু করে একের পর এক এরকম অনেক ঘটনা আমরা জানি যেখানে প্রভাবশালীরা অর্থ দিয়ে, ক্ষমতা দিয়ে পুলিশ প্রশাসন সবাইকে দাবিয়ে রেখেছিল, অবশ্য শেষ পর্যন্ত সত্যের জয় হয়েছিল। এক্ষেত্রে কি মনে করছেন? প্রথমত সবচেয়ে ফার্স্ট যে স্টেপস সেটা হচ্ছে ইনভেস্টিগেশন। র্যাশ ড্রাইভিং বা ইফটিজিং কোনো কনক্লুশনে আসার আগে ফার্স্ট হচ্ছে ইনভেস্টিগেশন, প্রপার থরো ইনভেস্টিগেশন। কখন থেকে করবে? যখন থেকে এই চেজিং শুরু হয়েছে। আজকে উইটনেস রয়েছে, যতজন গাড়িতে ছিল আজকে তাদের মধ্যে এই নয় যে সবাই জীবিত নেই, তা নয়। আজকে ঘটনাচক্রে এই দুর্ঘটনার জন্যে একটি খুব অল্প বয়সী মেয়ে কাজে যাচ্ছিল, সে চলে গেছে, ভেরি আনফর্চুনেট ইনসিডেন্ট। বাট বাকিরা যারা রয়েছেন তারা যথেষ্টভাবে জিনিসটাকে ক্লিয়ারলি বলেছে। আজকে সেই জায়গাটা থেকে ইনভেস্টিগেশন করুক। ইনভেস্টিগেশনের পরে হচ্ছে কনক্লুশন যে এটাকে আমি র্যাশ ড্রাইভিং বলবো, ইফটিজিং বলবো, কোন অ্যাঙ্গেল থেকে দেখবো সেটা সেকেন্ডারি। ফার্স্ট হচ্ছে প্রিলিমিনারি এনকোয়ারি, যেটা সব ক্ষেত্রে করা উচিত। সেটা করার পরে যাদের নামে অভিযোগ করা হচ্ছে সব নেক্সট স্টেপস হচ্ছে, বিকজ এন্ড অফ দ্য ডে অ্যাক্সিডেন্টে একটি মেয়ে মারা গেছে। আজকে সত্যিই কি এই জিনিসটাকে অ্যাক্সিডেন্ট বলা যাবে না আমরা অন্য কিছুও বলতে পারি? অবশ্যই আমি একবার জিতেন তিওয়ারির কাছে চলে যাব। জিতেন্দ্র তিওয়ারি, আমি বেশিক্ষণ তাকে বসিয়ে রাখবো না, আমি সরাসরি আপনাকে 3টে প্রশ্ন করতে চাই। আমার প্রথম প্রশ্ন আপনার কাছে, আপনি কি মনে করেন যে এই বাবলু যাদব বা এদের যে গ্যাংটা রয়েছে, যে গ্রুপটা রয়েছে, এরা তো দেখুন, সুতন্দ্রা তিনি কাজে গিয়েছিলেন, তার বাড়ি চন্দননগরে, এবং তিনি কাজে গিয়েছিলেন, এটাই তার কাজ, বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করা। তিনি একজন নৃত্যশিল্পী, ইভেন্ট ম্যানেজমেন্টের অনেক কাজ করেন, তিনি তো কাজে বেরিয়েছিলেন। কিন্তু এই যে বাবলু যাদব এবং অন্যান্যরা, এদের সম্পর্কে অনেকেই অভিযোগ করেছেন এরা প্রায়শই রাতের বেলায় নৈশ প্রমোদ ভ্রমণে বেরোয় আর কি, এবং সেটা বোঝাই যাচ্ছে। তা এই ধরনের ঘটনা এই সব এলাকায়, যেখানে পুলিশ, আমরা দেখলাম যে এই যে 20 কিলোমিটার ধরে, এটা কি রেষারেষি যদি ধরে নিই, রেষারেষি হচ্ছে পুলিশ কিছু করছে না, তাহলে কোথাও কি মনে হয় যে এই ধরনের নৈশ নাইট লাইফটায় অভ্যস্ত বাবলু যাদবরা? দেখুন, যেভাবে তারা এটা করেছে বা বিভিন্ন যারা প্রত্যক্ষদর্শী তারা যেভাবে স্টেটমেন্ট দিচ্ছে, সেটাতে তো মনে হচ্ছে যে তারা এটা অভ্যস্ত, এটা প্রত্যেক দিনই তারা এটা করে আসছে এবং আইনের ভয় নেই তাদের কাছে। তারা একটা ডোন্ট কেয়ার অ্যাটিটিউড তাদের, যে যদি কোথাও কিছু করেও ফেলি কিছু হবে না আমাদের, এই একটা অ্যাটিটিউড, সে কারণে এটা করতে পেরেছে তারা। জিতেনদা, কেন মনে হয় এই যে ডোন্ট কেয়ার? তার কারণ কি? আমরা জানি এসব জায়গায় একটা সমান্তরাল অর্থনীতি চলে, সেটা কয়লা হতে পারে, মোটর গাড়ির যন্ত্রাংশ হতে পারে, অন্যান্য ব্যবসা হতে পারে। এই যে একটা সমান্তরাল অর্থনীতি চলছে এবং সেখানে পুলিশ প্রশাসনের সঙ্গে কি যোগসাজশ থাকতে পারে, মানে যোগাযোগ থাকতে পারে অর্থের কারণে, এবং যদি পুলিশ প্রশাসন এদের সঙ্গে সম্পর্কিত হয়ে থাকে তাহলে এই সমস্ত অপরাধ, দেখুন, কেসটাকে ঘুরিয়ে দেওয়া হবে। দেখুন, পুলিশের উপর শাসক দলের প্রভাব থাকে এবং শাসক দলের আশীর্বাদ যার উপর থাকে, পুলিশ তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে পারে না। তো ন্যাচারালি আমার যেটা মনে হয় যে যারা এটা অর্থবান ব্যক্তি, এদের শাসক দলের সঙ্গে সখ্যতা আছে, শাসক দলের সঙ্গে ভালো সম্পর্ক,
এবং সেই কারণে তারা মনে করেছে শাসক দল যখন আমাদের সঙ্গে আছে পুলিশ আমাদের কি করবে। আবার যতই রাউডি হোক না কেন, শাসক দল তার সঙ্গে যদি না থাকে তাহলে পুলিশ ঠিক তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে নেবে। পুলিশের হাত পা বাঁধা থাকে, যখন দেখে যে শাসক দলের আশীর্বাদ তার সঙ্গে আছে তখন পুলিশ কিছু করতে পারে না। তাদের ফ্যামিলি আছে, এমন জায়গায় তাদেরকে ট্রান্সফার করে দেবে, এমন জায়গায় পোস্টিং হয়ে যাবে যে বাকি জীবন সুখে শান্তিতে থাকতে পারবে না, এই ভয় থাকে তাদের মধ্যে। অবশ্যই। জিতেন্দ্র তিওয়ারি, আমরা জানি আপনি আসানসোলের আপনি মেয়র ছিলেন। আপনি শুধু তাই নয়, আপনি গোটা এলাকার নেতৃত্ব দিতেন। আপনি শাসক দল, এখনের শাসক দলের সঙ্গেও ছিলেন এবং পরবর্তীকালে বিরোধী রাজনীতি করেছেন। আমি আপনাকে একদম সরাসরি সাংবাদিক হিসেবে প্রশ্ন করছি। আমার প্রায় ধরে রাখুন বাম আমলেও দেখেছি, তার পরবর্তী আমলেও দেখেছি, এসব জায়গাতে একটা সমান্তরাল অর্থনীতি কাজ করে। এখানে ধরুন সেটা কয়লা হতে পারে, সেটা মোটর যন্ত্রাংশ হতে পারে, সেটা গরু হতে পারে, ধরুন একটা প্যারালাল অর্থনীতি তো রয়েছে এবং সেইখানে টাকাই তো শেষ কথা বলে। এবং আমরা তো পুলিশের সঙ্গে বা প্রশাসনের সঙ্গে যদি যোগাযোগ না থাকে, আমি কিন্তু এখনের কাউকে বলছি না, আমি বলছি পুরো এলাকাতে যাদের যোগাযোগ থাকে তারা তো অনেক সময় মানে সেই রকম কেসকেও তো ঘুরিয়েও দিয়েছে। মানে আমি আপনার রাজনৈতিক অভিজ্ঞতা থেকে জিজ্ঞেস করছি, এরকম তো সম্ভব? দেখুন, সবটাই নির্ভর করছে শাসক দলের সদিচ্ছার উপর। আবার এটাও তো ঠিক যে শাসক দলের সর্বোচ্চ স্থান থেকে যখন বলা হয় যে না এগুলো কিছু কোনো বেআইনি কাজ হবে না, তো 7 দিনের মধ্যে অনেক ওসিরা ক্লোজ হয়ে যায়, অনেককে শোকজ করা হয়, অনেকে সাসপেন্ড হয়ে যায়। আবার কয়েকদিন পর আবার দেখবেন অতীতে যা চলছিল সেটাই আবার চলতে আরম্ভ করে। তো সবটাই নির্ভর করছে যে সর্বোচ্চ জায়গায় যারা আছে তারা কতটা এটা বন্ধ করতে চাইছে। তারা যদি মনে করে যে না পলিটিক্যালি আমাদের ক্ষতি হচ্ছে, হোক, ভোট ব্যাংক আমাদের যাচ্ছে চলে যাক, কিন্তু বেআইনি কাজ হতে দেব না, এই মনোভাব যদি সরকারের প্রধানদের থাকে তাহলে এই ধরনের ব্যক্তিরা আর স্থান পাবে না, এই ধরনের ব্যক্তিদেরকে মূল স্রোত থেকে দূরে সরানো যাবে। আর যদি কম্প্রোমাইজিং অ্যাটিটিউড থাকে যে না ঠিক আছে একটু কড়াকড়ি করলাম, আবার আমার সঙ্গে থাকো, ঠিক আছে ছোট্টখাটো ভুল আমি ক্ষমা করে দিতেই পারি, ঠিক আছে হিউম্যান নেচার, তুমি ভুল করতেই পারো, এই লিবার্টি যদি দেওয়া হয় তাহলে যা হচ্ছে সেটাই হবে। আমি জিতেন্দ্র আপনাকে শেষ প্রশ্ন করব। প্রশ্নটা আপনার কাছে একটু কড়া লাগতে পারে, কিন্তু তা সত্ত্বেও এই প্রশ্ন আমাকে করতে হবে। আপনার কি কখনো মনে হচ্ছে না বা এটা মনে হয় না, আপনি নিজেও তো শাসক দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে ছিলেন, আপনি মেয়র ছিলেন, আপনি দাপিয়ে বেরিয়েছেন, দাপুটে নেতা ছিলেন, কিন্তু আপনি ইচ্ছে করে আপনি কি মাফিয়াদের বন্ধ করতে পেরেছিলেন? আসলে রাজনৈতিক দল শুধু নয়, একটা সিস্টেমের ওপর চলে এবং সেই সিস্টেমের চালিকা শক্তি অফুরন্ত টাকা। সেই টাকার বশে অনেকেই বিহমিত হয়ে যায়। সুতরাং রাজনৈতিক সদিচ্ছা থাকলেও টাকার জোরের কাছে অনেক সময় হেরে যায়। আপনি নিজে যখন ক্ষমতায় ছিলেন আপনি পেরেছিলেন কি মাফিয়াদের চিরতরে বন্ধ করতে? পারবেন না, পারেননি। তার কারণ অর্থই শেষ কথা বলে। কি বলবেন? দেখুন সেটাই যদি থাকতো তাহলে তো আমরা পলিটিক্স স্টার্ট করি বামফ্রন্টের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে। তাহলে তো প্রথমেই আমরা যদি এটাই আমাদের উদ্দেশ্য থাকতো তাহলে তো বামফ্রন্ট থেকে পলিটিক্স স্টার্ট করতাম। আমরা ছাত্র রাজনীতি শুরু করেছিলাম, মমতা বন্দ্যোপাধ্যায় অন্যায়ের প্রতিবাদ করতেন, ওনার এই প্রতিবাদে আকর্ষিত হয়ে আমরা ওনার সঙ্গে এসেছিলাম। পরবর্তী ক্ষেত্রে যেহেতু আমরা ওনার সঙ্গে প্রথম দিন থেকে ছিলাম, দল যখন ক্ষমতা এলো আমাদেরকেও অ্যাডমিনিস্ট্রেটিভ কিছু পাওয়ার দেওয়া হয়েছিল, আমরা সেই কাজ করেছি। জেলা সভাপতি আমি মাত্র 1 বছর ছিলাম, আসানসোলে মেয়র হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল। 5 বছর আমার ক্ষমতা মতো আমি চেষ্টা করেছি যতটা সম্ভব ডেভেলপমেন্টের কাজটা করা, কিন্তু সবটাই নিজের হাতে থাকে না। আবার এটাও ঠিক যে বিচ্ছেদ যখন ঘটে তখন অনেক কিছু আপনার ইচ্ছার বিরুদ্ধে যখন আপনাকে করতে হয়, বা অনেক এমন ঘটনা যেটা আপনি বন্ধ করতে চাইছেন বন্ধ করতে পারছেন না, আপনাকে হজম করতে হয়, তখন আলটিমেটলি বিচ্ছেদ ঘটে। আমার বিচ্ছেদও সে কারণে ঘটেছে কিনা সেটা আরেকদিন আপনার সঙ্গে নিশ্চয়ই আলোচনা করব। অবশ্যই। অসংখ্য ধন্যবাদ। জিতেন্দ্র তিওয়ারি আমাদের সঙ্গে ছিলেন। আপনারা জানেন জিতেন্দ্র তিওয়ারি তিনি এক সময় শাসক দলের, অধুনা শাসক দলের দাপুটে নেতা ছিলেন, এখন অবশ্যই বিরোধী দল অর্থাৎ ভারতীয় জনতা পার্টির নেতা, কিন্তু একটা পরিষ্কার ছবি পাওয়া গেল। আমরা একবার চলে যাব সরাসরি পানাগড়ে। আমার সহকর্মী সেখানে সুভাষ দাস রয়েছে, আর প্লাস নিউজের প্রতিনিধি। আমি একবার দ্রুত তার কাছে চলে যাব, তারপর আলোচনায় ঢুকবো। সুভাষ, কি মনে হয় যে এই যে সকালে এক কথা রাত্রে এক কথা, বিশেষ করে অন্যান্যদের, কিন্তু রাজু শর্মা অর্থাৎ ভদ্রমহিলা অর্থাৎ যিনি মারা গিয়েছেন সুতন্দ্রা দেবী, তার গাড়ির চালক তিনি কিন্তু অশালীন ইঙ্গিতের কথা বলেছেন। এক, দ্বিতীয়ত
পুলিশের কাছে যাওয়ার আগে সুতন্দ্রার সঙ্গীরা এক কথা বলেছে, ফিরে আসার পর তারা নিশ্চুপ, এটা কি ঠিক? দেখো, প্রথমে কিন্তু তারা পুলিশের কাছ থেকে বেরোয়ার পথে সংবাদ মাধ্যমের কাছ থেকে কিন্তু কেউ আসতে চায়নি, কারণ আমরা সকালবেলা দেখেছিলাম তারা নিজেরাই কিন্তু সংবাদ মাধ্যমের কাছে যতজন ছিলেন, যে 4 জন ছিলেন, তারা কিন্তু সকলেই কিন্তু বয়ান দিয়েছিলেন। কিন্তু তারপরে যে 2 জনকে ছাড়া হয়েছে, সেই 2 জনের মধ্যে কিন্তু 2 জনই মুখ খুলতে যায়নি। কিন্তু পরে শেষে একজন শুধু বলেছিলেন যে হ্যাঁ, আমাদের গাড়ি, ওই সাদা গাড়ি থেকে ম্যাডামকে অশ্লীল অঙ্গিভঙ্গি করছিল ওই গাড়িতে থাকা যারা ছিলেন তারা। সেখানে দাঁড়িয়ে বাকি আরেকজন কিন্তু কোনো কথা বলতে চাননি, এবং তাও আর কোনো কথা বলতে চাননি, সোজা তারা গাড়িতে চেপে তারা কিন্তু চলে যায়। অতএব সকালে তাদের যেভাবে তারা বক্তব্য রেখেছিলেন, পরবর্তী ক্ষেত্রে পুলিশের কাছ থেকে বেরোয়ার পরে কিন্তু তারা সেই মতো কোথাও যেন একটা আতঙ্কের ছাওয়া তাদের মুখের মধ্যে ছিল, তারা কিন্তু সংবাদ মাধ্যমের কাছে সেরকম বক্তব্য রাখতে চায়নি। কোথাও কি মনে হয়েছে সংবাদপত্রের কাছে মুখ খুলবার জন্য কেউ বা কারা তাদের না করেছে বা ভয় দেখিয়েছে? আমি সাংবাদিক হিসেবে প্রশ্ন করছি। দেখো, কোথাও যেন ওদের মুখের মধ্যে একটা ভয় ছিল, ওরা শুধু বিরক্ত হচ্ছিল যে না, আমরা কিছু বলতে চাই না, আমরা সোজা বাড়ি যেতে চাই। অতএব কোথাও মনে হয় একটা চাপ সৃষ্টি হয়েছে, যার ফলে তারা এইখান থেকে মনে হচ্ছিল তারা বেরিয়ে যেতে পারলেই মনে হয় তারা মুক্তি পাবে। অতএব সেখানে দাঁড়িয়ে, কারণ হচ্ছে তারপরে যখন 2 জনকে রাখা হয়েছিল, বিশেষ করে চালককে, তাদেরকে মাঝ রাতে ছেড়ে দেওয়া হয়, কিন্তু তারপরে তার সাথে কিন্তু আমাদের সাথে আর কোনো যোগাযোগ করা যায়নি। এই পরিবর্তনের আগে তারা কোথায় ছিলেন কয়েক ঘন্টা? তারা সব থানার ভেতরেই ছিলেন। থানার ভেতরে ছিলেন, ধন্যবাদ, থানার ভেতরে ছিলেন। এবার আমি আরেকটা প্রশ্ন করি, যে প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। এই যে সিসিটিভির ফুটেজ আমরা দেখতে পাচ্ছি সুভাষ, এটা তো জনবহুল এলাকার, কিন্তু 20 কিলোমিটার ধাওয়া করেছে, তার ফুটেজ কি দিয়েছে পুলিশ? দেখো, আজকে বিকেলবেলা যেই ফুটেজটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে দুর্ঘটনা থেকে মাত্র কয়েক ফুট আগে, কিন্তু জাতীয় সড়ক যেটা রয়েছে, সেই জাতীয় সড়ক অতএব যেখান থেকে তেল ভরেছে আর যেইখানে দুর্ঘটনা, যেটা বলা হচ্ছে প্রায় 19 কিলোমিটারের মতো পথ, সেই জাতীয় সড়কের উপরে কিন্তু সিসিটিভি ফুটেজ পুলিশ প্রশাসন দিতে পারেনি। যেটুকু ফুটেজ দিয়েছে সেটা হচ্ছে পানাগড় বাজারে যখন গাড়িটা ঢুকছে, যেখানে দুর্ঘটনা ঘটেছে তার থেকে কয়েক ফুট আগের এই ফুটেজটা রয়েছে, এই ফুটেজটাই কিন্তু তুলে দেওয়া হয়েছে। আর এটা দেখেই বারবার বলা হচ্ছে যে সাদা গাড়িটাকেই কিন্তু নীল গাড়িটাই ধাওয়া করছিল, প্রশাসনের পক্ষ থেকে এটাই বারবার তুলে ধরা হচ্ছে। আমি সুভাষ জিজ্ঞেস করবো যে একটা সময় সাংবাদিকতা যখন করতাম তখন ভাবতেই পারতাম না যে পুলিশ ফুটেজ দেবে। আজকের ফুটেজগুলো কারা দিয়েছেন? পুলিশই দিয়েছেন, পুলিশ প্রশাসন দিয়েছেন এবং স্বতঃস্ফূর্তভাবে দিয়ে দেওয়া হয়েছে। বা সত্যি পুলিশ যদি সত্যি এরকম সত্য উন্মোচনের জন্য সাংবাদিকদের হাতে ফুটেজ দিতেন পুরোটা, তাহলে আর খুব ভালো হতো। আমি একবারে শেষ প্রশ্নে চলে যাব। এই বাবলু যাদব অর্থনৈতিকভাবে সমাজের কোন জায়গায় তার অবস্থান? দেখো, আমরা ওখানকার এলাকার বেশ কিছু মানুষের সাথে কিন্তু আমরা কথা বলেছিলাম, তারা বলেছিলেন এই বাবলু যাদব বিগত কয়েক বছর ধরে কিন্তু প্রশাসনে, বিশেষ করে নাকি তার বুদবুদ থানা এবং কাকসা থানাতেও তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে কোন চোরাই গাড়ি কেনা বেচার এই বিষয়ে। অতএব তার কিন্তু পুলিশের কাছে কিন্তু তার রেকর্ড রয়েছে। অতএব তার ব্যবসা যেটা রয়েছে সেটা অবৈধভাবেই কিন্তু তার ব্যবসা চলে। অতএব সেটা পুলিশ প্রশাসনের এলাকার মানুষ কিন্তু সেটা বলছে। অতএব বাবলু এবং এছাড়াও বাবলুর কিন্তু চাল চলনের প্রতিও এলাকার মানুষের একটা কোথাও যেন একটা ক্ষোভ রয়েছে। অবশ্যই অসংখ্য ধন্যবাদ সুভাষ। আমার সহকর্মী আর প্লাস নিউজের প্রতিনিধি সুভাষের সঙ্গে কথা বলছিলাম। আমি এবার সরাসরি চলে যাব প্রথমে কৌশিকের কাছে। কৌশিক, গোটা ঘটনাটাকে আপনারা কিভাবে দেখছেন? প্রথমেই আমি বলি জিতেন তেওয়ারি, আমি আপনাকে এই বিষয়ে একটা কথা বলি। আজকের অনুষ্ঠানে জিতেন্দ্রনাথ তেওয়ারি আমাদের, তিনি গেস্ট হিসেবে ছিলেন। এই ঘটনা নিয়ে বলবো না, আমি সরাসরি এই ঘটনায় বলতে, জিতেন তেওয়ারি সম্পর্কে আপনাদের বক্তব্য আমরা সবাই জানি, সেটা বলছি না। যে প্রথমে বললো যে একটা শ্রেণীর রাউডি তৈরি হয়েছে, যারা খুব পাওয়ারফুল, যাদের হাতে অর্থ আছে, যারা আইন শৃঙ্খলা মানে না। তারা কারা? তাদের নাম বাবলু যাদব। এবং এই জিতেন তেওয়ারিরাই তো বলতো যে বাঙালি ভাইদের দাদাদের সরিয়ে ঢাল তরোয়াল অস্ত্র হয়ে উঠতে হবে। জিতেন তেওয়ারির দেশওয়ালি একটা কথা বলছি, আমি আপনাকে একটা কথা বলছি, আজকে আমি এই অনুষ্ঠানে এই বিষয়েই কথা বলবো। একদম এই বিষয়ই তো বলছি। জিতেন তেওয়ারি কোথায় বলেছেন আমি তো দেখিনি, আপনারা জানেন, আমি সেই নিয়ে আলোচনা করব। আমি বলছি আবার নিয়ে আসতে হয়। হ্যাঁ, এই যে আমি বাবলু যাদব, ওখানে প্রত্যক্ষদর্শীরা পরিষ্কার করে বলছে
যে তারা কোন ভাষায় কথা বলছিল, হিন্দিতে। গাড়িটা রেজিস্টার্ড কার নামে, বাবলু যাদবের নামে, এবং পুলিশ কমিশনার তিনিও চৌধুরী নয়, ডিসি ওখানকার গুপ্তা, এবং কাঁকসা থানার আইসি সম্ভবত জাসওয়াল। এই যে পুরো ঘটনাটা দেখছেন, ভিকটিম হলো আমাদের চন্দননগরের বাঙালি দিদি সুতন্দ্রা চট্টোপাধ্যায়, এবং বাকি যে পরিমণ্ডলটা দেখছেন কেউ বাঙালি নয়। এবং এই যে ঘটনাটা ঘটছে, আমি ফরেন্সিক এক্সপার্ট নই, ওই দিন কি হয়েছিল আমি বলতে পারবো না, কিন্তু পুলিশের এতটা তৎপর হওয়া উচিত নয় কোনো তদন্তের আগে ইপটিজিং হয়েছিল না কি হয়নি। আমরা জানি যে বাবলু যাদবরা বাঙালি নারীদের কি চোখে দেখে। এই ঘটনাটা একটা ঘটনা নয়, কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। আমরা সঞ্জয় রায়কে চিনি, তার সঙ্গে আমি হাতে দিস্তা দিস্তা কাগজ নিয়ে বসে আছি। প্রথমেই আছে আসানসোলের ঘটনা 10 থেকে 15 দিন আগের, যেখানে একটা বাঙালি মেয়েকে প্রেম করা, এটা তো প্রেম করে না, বাঙালি মেয়েদেরকে ভোগ্যপণ্য মনে করে, প্রেমের অভিনয় করে, নিয়ে গেছিল বিহারীনাথ পাহাড়ে। বন্ধু প্রেম করতে নিয়ে গেছে 4 জন বন্ধুকে সঙ্গে নিয়ে। তাদের নাম কি? অভিষেক বারনওয়াল, সে প্রেমিক সেজে, তার সঙ্গে নিয়ে গেছে চন্দন যাদব, আকাশ বিন্দ, রোহিত রায়। তারা এই মেয়েকে নেশার ওষুধ খাইয়ে তারা 4 জন মিলে গণধর্ষণ করেছে বিহারীনাথ পাহাড়ে। এবং তার আগে অন্য জায়গায় শিলধানি করে নাবালিকাকে ধর্ষণের চেষ্টা করে ঝাড়খণ্ড সীমান্তে চলে গেছে। এবং প্রতিদিন বাংলা শহরাঞ্চল এবং শিল্পাঞ্চলগুলোয়, এই যে পানাগড়, এই যে আসানসোল, এই যে কাঁকসা, এখানে শিল্পাঞ্চল তৈরি হচ্ছে, পানাগড় ইন্ডাস্ট্রিয়াল পার্ক, স্থানীয় কোনো লোক কাজ পায় না, বাইরের লোকজন বাড়ছে। আর বাইরের লোকজন বাড়লে ক্রাইম বাড়ে, ধর্ষণ বাড়ে। এই যে চেজ করাটা, এটা বাংলার কালচার না। এই চেজ করে ধাওয়া করা, অপহরণ করা, এটা কোথাকার কালচার আমরা সকলে জানি। সেইটাই ঘটেছে। শিলিগুড়িতে ঘটছে ঘটনা, হাওড়ায় ঘটছে, কলকাতায় ঘটছে, বিহার থেকে অস্ত্র ঢুকছে, চুরি ডাকাতি হচ্ছে, ছিনতাই হচ্ছে, বারাসাতে দোকানে দোকানে ছিনতাই হচ্ছে, বড়বাজারে অস্ত্র উদ্ধার হচ্ছে, শিয়ালদায় অস্ত্র উদ্ধার হচ্ছে। এখানে যে জামতারা গ্যাং থেকে গ্রেপ্তার হচ্ছে, অস্ত্র উদ্ধার করতে পুলিশকে স্পেশাল টিম বানাতে হচ্ছে। এই যে বাংলায় ক্রিমিনাল বেড়ে যাচ্ছে, কারা? যারা বাইরে থেকে আসছে, তাদের একটা বড় অংশ ক্রাইম করছে। এটা 1 মাসের ঘটনা। এটা হচ্ছে আমি কয়েকটা পেপার থেকে সংগ্রহ করেছি। আপনি যদি সব পেপার খুঁজে দেখেন, হয়তো কয়েকশো ঘটনা ঘটবে। অবশ্যই আমি আসছি আপনার কাছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার মন্তব্য। আমি চলে যাব প্রীতম দত্ত, ভারতীয় জনতা পার্টির মুখপাত্রের কাছে। আমি প্রীতম যাওয়ার আগে আমি 3-4টে প্রশ্ন একটু তুলে নিই। 1, চালক বলছেন, রাজু শর্মা বলছেন অশ্লীল ইঙ্গিত করা হয়েছিল। 2, পুলিশ দেখাচ্ছে যে ফুটেজ, সেই ফুটেজে আমরা দেখছি গাড়িটা পেছনে পেছনে যাচ্ছে, সামনে গাড়িটা যাচ্ছে, আবার গাড়িটা কিছুক্ষণ আগে আমরা শুনেছি রাজু শর্মার প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী তারা এসে দাঁড় করিয়ে দিচ্ছে, গাড়ি ঠোকাঠুকি হচ্ছে। এবং বাবলু যাদবের কিছু এসে যায় না, কারণ তার নিজের মোটর যন্ত্রাংশ, গাড়ি কেনা বেচার ব্যবসা, এরকম অনেক গাড়ি তার রয়েছে। এবং তার পাশাপাশি আমরা ফুটেজে শুধু শেষ কয়েক মুহূর্তের ফুটেজ দেখছি, এবং আশ্চর্য হয়ে যাবেন, শুধু ওইটুকু অংশের ফুটেজ দেখছি যেই অংশে সুতন্দ্রা দেবীদের গাড়ি পেছনে, যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের গাড়ির সামনে, ওই যে সাদা গাড়িটা যাচ্ছে, ওই গাড়িটা তাদের গাড়ি, এবং তার কিছুক্ষণ বাদেই সেখানে থেমে গিয়ে যাবে এবং সেখানেই শুরু হবে, সেখানেই আসল মর্মান্তিক ঘটনাটা ঘটে। এই পুরো ঘটনাটা আপনি কিভাবে দেখছেন? ঋতুদা, আজকে দেখো, অন্য কথাবার্তা বলে এই ব্যাপারটা ডাইলিউট হয়ে যাবে, তো আমি একদম পার্টিকুলার এই ব্যাপারে থাকতে চাই। আমি জাস্ট দেখো, পুরোটা তো একদম ল অ্যান্ড অর্ডারের ব্যাপার, এবং ন্যাশনাল হাইওয়ে খুব ইম্পর্টেন্ট জায়গা। আমি তোমাকে একটা ফুটেজ দেখাতে চাই। গতকাল আমার এক বন্ধু, আমি একটু ক্যামেরাম্যানকে ওটা একটু জুম করে যদি দেখায় তোমাদের দর্শকদের জন্য, এটা ন্যাশনাল হাইওয়ে 34, গত পরশু দিনের কেউ আমার বন্ধু আসছিল ওই রাস্তা দিয়ে, সেখান থেকে তুলেছিল। প্রকাশ্যে দেখা যাচ্ছে পুলিশ টাকা তুলছে। তার কারণ হচ্ছে অ্যাজ পার ন্যাশনাল হাইওয়ে রুল, আপনার এই প্রায় 5-6 কিলোমিটার, এক্স্যাক্টলি কিলোমিটার মনে নেই, তার কিলোমিটার পরপর নাকা চেকিং এবং আপনার পেট্রোলিংয়ের জন্য পুলিশের গাড়ি দাঁড়িয়ে থাকে। আমরাও যে ন্যাশনাল হাইওয়েতে যাতায়াত করি, সেখানে পুলিশের গাড়ি দাঁড়িয়ে থাকে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, পশ্চিমবঙ্গে সে বিহারি হোক, বাঙালি হোক, মুসলমান হোক, হিন্দু হোক, সবাই যারা মমতা ব্যানার্জির বাদন্যতার পুলিশ, তারা শুধু টাকা তোলে। কিসের জন্য? ওখান দিয়ে ওই যে রাস্তাটা, সেই রাস্তায় বালি, কয়লা, গরু পাচার হয়, তারা টাকা তুলতে ব্যস্ত, তারা নাগরিকের সুরক্ষা দিতে ব্যস্ত নয়। তার কারণে তুমি জানো, এই ধরো আজকে তুমি বলছো না যে ফুটেজটা পাওয়া যায়নি, ফুটেজ নেই। আমরা দেখেছি যেখান থেকে তেলটা ভরেছে সেখানে ফুটেজ আছে, এবং লাস্ট ফুটেজ পুলিশ দিয়েছে।
যাই হোক, পুলিশের কাছে ফুটেজ থাকে, যেটা অন্যান্য তদন্তে দিতে পারে না, সেটা আজকে দিয়ে দিয়েছে। এনারা বলছেন তদন্ত না করেই, কালপিটদের বা কাউকে অ্যারেস্ট না করে ওনারা কনক্লুশন পৌঁছে যাচ্ছেন যে কোনো ইভটিজিং হয়নি। এই যে পুলিশের মানসিকতাটা এরকম। আমরা এই ব্যাপারটা না, তুমি যদি ওই ক্রোনোলজি দেখো, তুমি পার্কস্ট্রিট কাণ্ডে মমতা ব্যানার্জি বসে বললো না আর সাজানো ঘটনা, তোমার কামদুনি, সব জায়গায় উনি একটা স্টেজ সেট করে দেন যে পুলিশের তদন্ত করার দরকার নেই। এই হচ্ছে ব্যাপার। কিন্তু আজকে পুলিশের যেটা দরকার, পুলিশ যদি মমতা ব্যানার্জির বাড়িতে গিয়ে খিচুড়ি দান না করে, সত্যিকারের টাকা না তুলে, তোমাকে তো দেখালাম, ছবি দেখালাম, তো ছবি তো মিথ্যা কথা বলে না, তো সেটা যদি না করে সত্যিকারের ওখানে পাহারা দিতেন, সত্যিকারের পেট্রোলিং করতেন, তাহলে আজকে আমার সুতন্দ্রা দেবী, আমার ছোট বোন এত ছোট বয়সে আজকে চলে যেতে হতো না। এবং আজকে যে ভাই বলছিল না কিছু হিন্দি বাঙালি টাঙালি সব বলছিল, সুতন্দ্রা দেবী কিন্তু আজকে বাঙালি, কিন্তু কাজের জন্য রাঁচিতে যেতে হচ্ছিল। তার কারণে দেখো, এই আজকে প্রচুর বাঙালি অন্য জায়গায় যায়, এখানে অনেকে আসে কাজ করেন, তোমার সময় বলিনি। তো সুতরাং এই ব্যাপারটা বললে, যারা বাঙালিরা আজকে মহারাষ্ট্র, আসাম, ইউপিতে কাজ করছে না, তাদের আজকে দেখলে মানে খুব কষ্ট হবে এই প্রোগ্রাম। তার কারণে আমরা কয়েকদিন আগে সঙ্গম থেকে এসেছি, আমরা দেখে এসেছি উত্তরপ্রদেশে সে রাম মন্দির হোক বা কুম্ভ, বড় বড় করে বাংলা ভাষায় ওখানে বোর্ডে লেখা আছে, এবং এই বাংলা ভাষাকে নরেন্দ্র মোদী সরকার ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ সিচুয়েশনটাকে আজকে কথা বলুন। তার আগে একটা গুরুত্বপূর্ণ ঘোষণা আছে। প্রীতম দত্ত, ভারতীয় জনতা পার্টির মুখপাত্র, যে ছবি দেখিয়েছে সেই ছবি R+ নিউজ যাচাই করেনি। কিন্তু এখানে আমার একটা প্রশ্ন রয়েছে, আমি প্রীতমের কাছে অবশ্যই যাব এই প্রশ্ন নিয়ে। তার আগে একবার অবশ্যই কৌশিক কি বলতে চাইছেন শুনে নেব। আমরা এতদিন প্রতিটা শিল্পাঞ্চলে ঘুরেছি, যেখানে আমরা দেখতে পাচ্ছি বাঙালিকে, এখানে বাংলায় যে শিল্পাঞ্চলগুলো তৈরি হচ্ছে, সে পানাগড় তাই, সেখানে বাঙালিকে কাজ দেওয়া হচ্ছে না। এই যে বললো বাঙালি অন্য রাজ্যে কাজ করতে যায় সকলে, প্রধানমন্ত্রী দপ্তর থেকে একটা রিপোর্ট প্রকাশ করা হয়েছে, যেখানে মাইগ্রেশন ডেস্টিনেশনে পশ্চিমবঙ্গ 4-এ আছে, যেখানে অন্য রাজ্য থেকে এখানে ঢুকছে, এবং সেখানে এই যে মাইগ্রেশন বৃদ্ধির হার পশ্চিমবঙ্গ থেকে বাইরে বাড়ছে না, অন্য রাজ্য থেকে পশ্চিমবঙ্গে ভারতে সব থেকে বেশি মাইগ্রেশন যেই রাজ্যে আসছে, মানে এখান থেকে যাচ্ছে নয়, আসছে, সেটা হার পশ্চিমবঙ্গে সব থেকে বেশি। উনি পশ্চিমবঙ্গে প্রধানমন্ত্রী দপ্তরের রিপোর্ট অস্বীকার করছেন। ওনারা অন্য জায়গায় ক্রাইমের তার জাত বা ধর্ম দেখেন, এখানে যখন বিহারি প্রসঙ্গ চলে আসছে তখন উনি তার ধর্ম তার জাত কিছু দেখতে রাজি নয়। ওনার সব কিছুতে জাত ধর্ম লুঙ্গি খাদ্যাভ্যাস এসব আমরা বলিনি ববিয়াকে মেয়র অফ কলকাতা তিনি আমাদের যে দুর্ভাগ্য বলছে আমাদের IPS ডিজি তিনি কিন্তু বাঙালি নয়, এই যে বাঙালি দেওয়া, বাঙালি বলে সুশ্রী দেওয়া যারা বাইরে কাজ করে তাদের আজকে দুর্ভাগ্য হবে। এই আজকে যে ক্রাইমের যে একটা কথা হচ্ছে সেটাকে ডাইলুট করছে এরা। আমি দুটো বিষয় একটু জিজ্ঞেস করে নেব, এবং তার আগে আমি একবার মৃতা সুতন্দ্রা দেবীর মার বক্তব্য একবার অবশ্যই শুনে নেব। তারপর আমি দুজনের কাছে আমার প্রশ্ন আছে, একবার শুনে নেব তিনি কি বলছেন। ছেলেরা মানে যারা গাড়িতে ছিল আমার মেয়ের সঙ্গে আটক করে রেখে দিয়েছে, তাদের উপর মানে কিছু একটা হচ্ছে, অফ হয়ে আছে, তাদের মানে আপনারা কিভাবে জানেন অন আছে কিন্তু অডিও শো করছে, আপনারা কাজ করতে বলছে, আপনারা কানেক্ট বডি নিচে ফিরাইলেন, কানেক্ট করাই আছে, আড়াল করার চেষ্টা হচ্ছে, কাউকে লোকটা তোল দে মানে হচ্ছে আড়াল করার চেষ্টা হচ্ছে, মানে কি মনে করছে এবার একই কেস হচ্ছে, যতবারই এই ধরনের ঘটনা ঘটছে ততবারই এই আড়ালই হয়ে যাচ্ছে। পুলিশ কেন আটক করেছে ম্যাডাম মনে হয় বলছে এদেরকে নিয়ে কথা হয়েছে যারা না 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 আমি এখন এসেছি দেখি। আপনারা কতদূর পর্যন্ত গিয়েছিলেন গাড়ি? সত্যকে আড়াল করার চেষ্টা করছে, কোন সত্যকে আড়াল করার চেষ্টা হচ্ছে, পারবে কি আড়াল করতে? অবশ্যই আমি এই প্রশ্নে যাব। আমি মৃতার মা সুতন্দ্রা দেবীর মায়ের যে অংশটা, সেই অংশটা দেখার আগে
আমি প্রীতম, এই যে ছবিটা আপনি দেখালেন, যে ছবির সত্যতা, যিনি টাকা নিচ্ছেন, পুলিশের গাড়ি নাকি, এগুলো তো আমরা সত্যতা আর+নিউজ যাচাই করেনি, আপনি দাবি করেছেন, দেখাচ্ছেন। আপনি এটা দেখি কি প্রমাণ করার চেষ্টা করছেন? আপনি কি ভাবছেন যে পানাগড়ে তাহলে পুলিশ টাকার জন্য এই গোটা ঘটনা চেপে দিচ্ছেন, মানে এরকম অভিযোগ করছেন? সেটা তো তদন্তের বিষয়, কিন্তু আমরা দেখেছি তাহলে পুলিশ তদন্ত করলে তো হবে না। আমি তো বলছি তোমাকে, তুমি দেখো, তুমি যে ন্যাশনাল হাইওয়ে NH-34 চলে যায়, প্রচুর মানে প্রথিত যশা চেনের টাকা নিতে দেখিয়েছে, তাদের এগেনস্টে পুলিশ মামলা করেনি, যেটা ভুল দেখিয়েছেন। যতক্ষণ আমার এগেনস্টে মামলা করুক না পুলিশ, যদি আমি ভুল দেখাই, সেটা আমি কোর্টে বুঝে নেবো যে আমারটা ভুল না তথ্য, সেটা অন্য বিষয়। যে আজকে পুলিশ টাকা নেয় সর্বজন বিদিত। আজকে যদি পুলিশ নিজে ঠিকঠাক করতো, মমতা ব্যানার্জির বাড়িতে যদি খিচুড়ি দান না করতো, তাহলে আজকে যেমন অভয়ও জীবিত থাকতো, তেমনি আজকে এই সুতন্দর দেবীও জীবিত থাকতো। পুলিশ নিজের কাজ করছে, আমার কথা না, যেই সরকার আজকে রাজ্য সরকার চালাচ্ছে সেই মন্ত্রীদের কথা, সেই আমাদের কলকাতা মেয়রের কথা, অ্যাক্ট নাও আজকে ওনাদেরও মুসল ব্যবস্থা নিজেরা মারছে। এই যে পুলিশ যে যদি একদম ওই যে আজকে দেখুন না, সব জায়গায় এক কথা হচ্ছে, আমাদের কথা না। এই যে একটু আগে সুতন্দ্র দেবীর মা কি বলছেন, এরকম ঘটনা ঘটলেই অন্যরকম কথা হয়। এরকম ঘটনা ঘটলে তুমি একটা কি বলছো যে পুলিশের থানায় যাওয়ার আগে একরকম ভাষণ, বেরিয়ে এসে আরেক রকম ভাষণ, দেখতে পাচ্ছি আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি। আমার বক্তব্য হচ্ছে প্রীতম, মমতা বন্দ্যোপাধ্যায় যদি বিরোধী দলনেত্রী থাকতেন, তাহলে এতক্ষণে কিন্তু পানাগড়ে সেখানে হয়তো গিয়ে বসেই পড়তেন, সেখানে গিয়ে বোধহয় CBI তদন্ত চাইতেন। আমার বক্তব্য হচ্ছে রাজ্যের প্রধান বিরোধী দল তারা কেন আন্দোলনে নামে না? হুমায়ুন কবির, আমি জানি যে একটা অন্য ব্যাপার আছে, নিশ্চয়ই রাজনৈতিক কোনো সমীকরণে আপনারা যাননি, তার বিরুদ্ধে প্রতিবাদ দেখাননি, তার বাড়িতে গিয়ে ঘেরাও করেননি, আমরা জানি সেটা। কিন্তু এক্ষেত্রে তো চন্দননগরের মেয়ে, একটা বাঙালি মেয়ে, আমাদের পরিবারের মেয়ে, তার এই ধরন ঘটনা কেন ভারতীয় জনতা পার্টি প্রধান বিরোধী দল হিসেবে আজকে থানা ঘেরাও করলো না? আজকে থানা ঘেরাও কেন ঘুমাচ্ছেন নাকি বিরোধী দলনেতা? না, মমতা ব্যানার্জি হলে কি করে দিত জানেন? আগুন ধরে যেত। আরে শুনুন না, মমতা ব্যানার্জি তো অ্যাসেম্বলিও ভেঙেছে। আমরা রাজনীতি করি না, আমরা দেখেছি তো, আমরা অ্যাসেম্বলি ভাঙিটাই না, আমরা মমতা ব্যানার্জির মতো রাজনীতি করি না। আজকে আমাদের জেনারেল সেক্রেটারি অগ্নিমিত্রা পাল ওনাদের বাড়িতে গেছেন, মেয়ের মার সাথে কথা বলেছেন, কি হয়েছে পুঙ্খানুপুঙ্খ জেনেছেন। না না, সেটা আমরা করছি না, করবো না, সেটা আপনার বলে ঠিক করবো না। পলিটিক্যাল পার্টি যে রাস্তাতেও আছে, আমাদের প্রত্যেকটা জিনিস প্রোগ্রাম করতে গেলে হাইকোর্ট থেকে পারমিশন নিতে হয়। সুতরাং আপনার থেকে আমরা ঠিক করবো না যে পশ্চিমবঙ্গের মানুষকে নিয়ে আমরা কি করে বিরোধিতা করবো। আপনারা তার জন্য বা ডিপ স্টেট থেকে টাকা পয়সা পান, সেটা আপনাকে হতে পারে, কিন্তু আমি একবার রেশমির কাছে যাই। রেশমি, আপনার কি মনে হচ্ছে এই ঘটনাতে পুলিশ কি আদৌ তদন্ত করতে পারবে? তার কারণ জিতেন তেওয়ারি যা বললেন, প্রীতম যা বললেন, এবং তার সঙ্গে সঙ্গে আমাদের বন্ধু কৌশিক যা বলল, তাতে এটা খুব স্পষ্ট যে এই অঞ্চলে এরা প্রভাবশালী, এই অঞ্চলে এরা গুন্ডাগিরি করেই থাকে, এই অঞ্চলে এরা প্রচুর টাকা এদের হাতে রয়েছে, রাত্রেবেলায় এরা নৈশ প্রমোদ ভ্রমণে বেরোয়। সেই জায়গায় দাঁড়িয়ে আমার কাছে রয়েছে যে যখন একটা সময় এসকাবারও, যেই সময় তার একদম মধ্য গগনে ছিলেন, তখন লাতিন আমেরিকায় বিশেষ করে কয়েকটি দেশে, তেমন মেক্সিকোতে রয়েছে তার নির্দেশিকা, সেখানে বারবার করে বলা হচ্ছে রাতের বেলায় মেক্সিকোতে হাইওয়েতে কোনো মহিলাকে বলছে সামনের সিটে বসতে না। তার কারণ যৌন ঈর্ষার কারণে যারা সমাজ বিরোধী তারা আক্রমণ হানাতে পারে। এক্ষেত্রে কি হয়েছে আমরা এখনো জানি না, কিন্তু যা হয়েছে তাতে আমরা এটাও দাবি করতে পারি না বা অস্বীকার করতে পারি না এই ধরনের কোনো ঘটনা ঘটেনি। সেই জায়গায় দাঁড়িয়ে আপনার মনে হচ্ছে পুলিশ প্রশাসন, যারা 7 তাড়াতাড়ি ফুটেজ বার করে দিল শুধু ওইটুকু সময়ের, যেই সময়টার সামনে গাড়িটা অপরাধীদের, যাদের বিরুদ্ধে অভিযুক্ত, আর পেছনের গাড়িটা যারা পালাচ্ছেন তারা রয়েছে, 20 কিলোমিটার তার আগে চেজ হয়েছে,
বারবার রাজু শর্মা বলছেন অশালীন ইঙ্গিত করা হয়েছে, বারবার রাজু শর্মা অর্থাৎ সুতন্দ্রা দেবীর চালক তিনি বলছেন তাদের গাড়িতে ঠক্কর মারা হয়েছে এবং অনেক সময় ইন্ডিকেটর দিয়ে বলছে তোমরা সামনে চলে যাও, মানে খেলা করছে আর কি, মানে বলে না বেড়াল যেমন ইঁদুর মারার আগে খেলে, শো অফ পাওয়ার। হ্যাঁ, না সেই জায়গায় দাঁড়িয়ে আপনার কি মনে হচ্ছে যে এই তদন্তটা রাজ্যের পুলিশ প্রশাসন করতে পারবে? আবার বিরোধী দল আশ্চর্যজনকভাবে চুপ করে রয়েছে, সেক্ষেত্রে আপনার মনে হচ্ছে এই রাজ্যের পুলিশ এবং বিশেষ করে যেভাবে কৌশিকরা বাংলা পক্ষ থেকে দাবি করছেন যে এই পুলিশ প্রভাবিত হচ্ছে বলে বাংলা পক্ষ দাবি করছে, সে জায়গায় মনে হচ্ছে কি এই তদন্তটা আদৌ এগোবে পুলিশের হাত ধরে? একটা ঘটনা ঘটেছে আজকের দিনে দাঁড়িয়ে, ঘটনাটি কাল ঘটে, কালকের ভেতরে এখন যে স্টেজে রয়েছে, এখন অ্যাজাম্পশন প্রিজাম্পশনের স্টেজে সবাই চলে এসছে। অ্যাকচুয়াল এনকোয়ারি সেটা পুলিশকে করতে দিতে হবে। পুলিশ হচ্ছে পার্ট অফ অ্যাডমিনিস্ট্রেশন, তাকে তার নির্ধারিত সময় দিতে হবে যাতে সে তার স্টেপ বাই স্টেপ তাকে এগাতে হয়। সবকিছুর নিয়ম আছে, চেষ্টা করবে। এবার যদি না হয়, আজকের দিনে কোর্ট আছে, যে সুতন্দ্রা দেবী যিনি মারা গেছেন ওনার মা একটু আগেই উনি আপনাদেরকে বললেন, হ্যাঁ উনি নিশ্চয়ই কোর্টে অ্যাপ্রোচ করবেন, এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয়ত, এই যে এক্ষুনি ওনারা বললেন বাঙালি মেয়ে দেখে ওরা চেস করছে, আমি যদি এই জায়গাটা একটু কারেক্ট করি, যারা চেস করছে তাদের উদ্দেশ্য হচ্ছে চেস করা। আজকে কিন্তু তারা জানতো না পেট্রোল পাম্প থেকে একটা বাঙালি মেয়ে বেরিয়েছে নাকি একটা নন বেঙ্গলি মেয়ে বেরিয়েছে বা কোন কমিউনিটি মেয়ে বেরিয়েছে, সে কিন্তু জানতো না। এই পুরো ঘটনাটা একটা জিনিস খেয়াল করবেন, ওই গাড়ির ভেতরে যারা বসে আছে, এই গাড়ির ভেতরে যারা বসে আছে, তাদের মধ্যে কিন্তু কোনো ইন্টারাকশন নেই। কে আছে কে না আছে জানা যায় না। এটাও আমরা জানি না যে ওই মেয়েটি পার্টিকুলারলি ছিল বলেই যে ওই গাড়িটা চেস করছিল, তাও জানি না। অল অ্যাজাম্পশন। যেটা জানার বিষয় হচ্ছে আইন যেটা বলে র্যাশ ড্রাইভিং। আজকে সকালবেলায় আমি নিউজ পেপারে পড়লাম র্যাশ ড্রাইভিং। আমি মা ফ্লাইওভার দিয়ে এভরিডে কোর্ট থেকে আমি তাড়া করে সুতন্দ্রা দেবীর গাড়িকে যদি এইভাবে তাড়া করে, আমি আসছি সে জায়গায়, না সেক্ষেত্রে র্যাশ ড্রাইভিং বলছেন আপনারা, কিন্তু র্যাশ ড্রাইভিং করা ছাড়া আমাকে যদি কেউ আক্রমণ করে আমাকে তো পালাতেই হবে। হ্যাঁ, সেটাতে আসছি আজকে। সেটা কি র্যাশ ড্রাইভিং হবে? আজকে আমি আসছি সে প্রসঙ্গে। র্যাশ ড্রাইভিং কখন বলছে? আজকে নাকি মা ফ্লাইওভারের ওপরেও নাকি 60 ছিল মিনিমাম স্পিড লিমিট। আজকে আমি সকালের নিউজ পেপারে পড়ে দেখলাম যে 60-র জায়গায় ওটা নাকি 25 to 50 হয়ে যাবে। 25 to 50-র ভেতরে 60টা কমিয়ে 50 হয়ে যাবে। কি না র্যাশ ড্রাইভিং। দিনের বেলা হোক রাতের বেলা হোক, মা ফ্লাইওভার বলে এই ওয়াচ রাখা হচ্ছে। তাহলে হাইওয়ের জন্য কি নিয়ম? হাইওয়েতে তাহলে একটা গাড়ি 150-এ যেতে পারবে। আজকে আমি ছবিতে দেখতে পাচ্ছি পেছনের গাড়িটা এসইউভি ছিল। সত্যিই কি ছোট গাড়িটা ওই স্পিডে যেতে পারবে? যদি হয় সেখানে যদি কম গতিতে থাকতো তাহলে তো আরো মর্মান্তিক পরিণতি হতে পারত। এন্ড অফ দ্য ডে অ্যাক্সিডেন্টাল ডেথ। আজকে হয়তো এই ঘটনা এত বড় করে দেখানো হতো না, হয়তো আজকে এই ঘটনা আসতো না যদি মেয়েটি জীবিত থাকতো। চেষ্টা বা ক্রাইমটা যে পরিমাণে করা হচ্ছে, যাতে একটি মেয়ে বাধ্য হচ্ছে পালানোর জন্য সে নিরুপায় হয়ে মারা গেছে। র্যাশ ড্রাইভিং বলবেন না ল এন্ড অর্ডার আইন শৃঙ্খলার অধঃপতন হয়েছে? দুটোই। র্যাশ ড্রাইভিং ইজ অলসো ইকুয়ালি আ ক্রাইম। হবে না কেন? আমাকে কেউ তাড়া করলে আমাকে তো পালাতে হবে। আমি তো পালাচ্ছি। হ্যাঁ, তাহলে সেটা র্যাশ ড্রাইভিং না। আপনি যদি বলেন র্যাশ ড্রাইভিং, সেটা তো আইন শৃঙ্খলার অবনতির কারণে চেজিং। ঠিক এখানেই একটা সন্দেহ, যারা চেস করছে তাদের এমন অংশের ছবিটাই খালি পাওয়া গেল যে অংশে তাদের গাড়িটা সামনে। তাহলে কারা দিল এই ছবি, কেন দিল, কিসের কারণে দিল, এই বিষয়গুলো খতিয়ে দেখতে হবে। কৌশিক, আমার সময় একেবারে শেষ। আমি একটু আনইন্টারাপ্টেড বলবো। প্রথমে উনি একটা কথা বলেছেন যে কে কি বলেছেন এই বিষয়টা বলুন না। এই বিষয়টাতে বলবো যে আচ্ছা, এটা কখনো সম্ভব যে বাঙালি অন্য রাজ্যে যদি সেখানকার একটা মেয়েকে এরকম চেস করে মেরে ফেলতো বা কোথাও রেপ করতো, তার জীবিত দেহ ফিরতো? হয় না। বাঙালি অন্য রাজ্যে কাজ করতে যায়, সেখানে গুন্ডাগিরি, সেখানে ধর্ষণ, খুন করে না। এবং উনি যেটা বললেন যে বাঙালি ছিল, মেয়েটা ছিল কিনা ওনারা জানতেন না, সত্যি। কিন্তু যারা আমরা জানি, যারা ধাওয়া করছিল, তারা বাঙালি ছিল না, তারা হিন্দি ভাষী ছিল, এটা আমরা জানি। এবং এটা সবসময় হয়,
এটা ইউপি বিহারের কালচার, এবং এরা নারীদের এইভাবে ছিঁড়ে খেতে চায়, এবং এদের সংখ্যা বাংলায় বাড়ছে। এটা বেশি চিন্তার, যাতে আগামী ঘটনাগুলো না ঘটে সেই জন্য আমাদের সতর্ক থাকতে হবে। এবং পুলিশের প্রসঙ্গে বলবো, পুলিশ কোথাও নিজেই কারেক্ট করছে, পুলিশ নিজে ভুল বলেছে, নাহলে সিআইডি তদন্ত করতে যেত না। আর আমরা চাই যে পুলিশ কমিশনার যেটা বলেছে এটা ওনার বলা ঠিক হয়নি। পুলিশ কমিশনার তো বাঙালি নয়, স্থানীয় আইসিও বাঙালি নয়, আমরা জানি না সাপোর্টেজ হচ্ছে কিনা। পুলিশের উপর মহল নিশ্চয়ই মনে করছে যে তদন্ত ঠিক দিকে করছে না, তাহলে সিআইডিকে যেতে হলো কেন? আমরা চাই যেই তদন্ত করুক, পশ্চিমবঙ্গ পুলিশ কেন দোষীদের আড়াল না করে, এই গুটকা জন্তুদের আড়াল না করে, এই বাবলু যাদবদের আড়াল না করে। অবশ্যই যারা অপরাধ করেছেন তাদের শাস্তি আমরা সবাই চাই, তবে যাদের বিরুদ্ধে অভিযোগ তারা অপরাধ করেছেন নাকি সেটা তদন্ত করতে হবে তদন্তকারী সংস্থাকে। আমি এই কথা বলতে বলতে, এই অনুষ্ঠান করতে করতে একটি সূত্র মারফত একটি আমার কাছে খবর এসেছে, এবং সেই খবরে দাবি করা হচ্ছে, বা যিনি বলছেন তিনি দাবি করা হচ্ছে যে বাবলু যাদব তার বিভিন্ন ধরনের ব্যবসা রয়েছে, এবং বিশেষ করে বিভিন্ন রাজনৈতিক দল, একটি নয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বের সঙ্গে তাদের ওঠা বসা আছে, এবং পুলিশ প্রশাসন থেকে শুরু করে সমস্ত জায়গায় তারা প্রভাব খাটায়, এমনটা অভিযোগ রয়েছে তাদের ওপর। এমনকি চোরাই গাড়ির ব্যবসা, কাটার ব্যবসা, এবং কোনো অভিযোগ বারবার করে বলছে, দাবি করা হচ্ছে সূত্র মারফত যে চুরির গাড়ি, এসব ব্যাপারে যারা সিদ্ধহস্ত তাদের সমস্ত জায়গায় তাদের লোক থাকে, এবং স্থানীয়ভাবে এই বাবলু যাদব এতটাই ক্ষমতাশালী যে ঘটনা ঘটার পরেও তাকে এখনো পর্যন্ত পুলিশ ধরতে পারেনি। কাজের মধ্যে পুলিশ দু একবার গিয়ে বাড়ির মানুষদের জিজ্ঞাসাবাদ করেছেন, তাও সংবাদ মাধ্যমের সামনে। এখন প্রশ্ন হচ্ছে, সুতন্দ্রা দেবী তার মর্মান্তিক মৃত্যু একটা নিছক পথ দুর্ঘটনা নয়, সেটা এই মুহূর্তে পরিষ্কার। রেষারেষির প্রশ্ন অবশ্যই আসবে, কিন্তু তার থেকেও অনেক বড় প্রশ্ন আমাদের বাংলায় নিরাপত্তা। হাইওয়েতে যে ঘটনা ঘটেছে 20 কিলোমিটার ধরে, তার ফুটেজগুলো কোথায়? শুধুমাত্র শেষ অন্তিম লগ্নের কয়েক সেকেন্ডের ফুটেজ দিয়ে কি প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে? কারা রয়েছে এর পেছনে? কতটা তারা প্রভাবশালী? কেন প্রত্যক্ষদর্শীদের থানায় যাওয়ার আগে এবং থানা থেকে বেরিয়ে আসার পর তাদের ভাষ্য পরিবর্তন হলো? কোন রাজনৈতিক দল কেন এই ঘটনায় সরব নয়? তাহলে কি স্থানীয়ভাবে সমস্ত রাজনৈতিক দলের নেতারাও টাকা এবং অর্থের জন্য মুখ খুলতে পারছে না? অবশ্যই এই প্রশ্ন আমাদের থাকবে, আমাদের কড়া নজর থাকবে এই ঘটনায়। কারণ চন্দননগরের মেয়ে, বাংলার মেয়ে, নৃত্যশিল্পী সুতন্দ্রা দেবীর মর্মান্তিক মৃত্যুর রহস্য উন্মোচন করতে হবেই। বাংলা জানতে চায় আসল অপরাধী কারা। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের মতামত, দৃষ্টিভঙ্গি, আপনাদের মন্তব্য আমাদের ঋদ্ধ করেছেন। অবশ্যই আমরা নজর রাখব। এখানেই এই অনুষ্ঠান শেষ নয়, বরং আজ থেকে সুতন্দ্রা দেবীর মৃত্যু রহস্যে আমাদের অনুষ্ঠান চলবে লাগাতার। তার কারণ সুতন্দ্রা দেবী বাংলার মেয়ে, বাংলার মেয়ে বাংলায় নিরাপত্তা। বাংলা জানতে চায় সঙ্গে লাইভ ঋতব্রত এখানে শেষ করছি। অন্যান্য খবরের জন্য চোখ থাকুক আর প্লাস নিউজে, সবার আগে সবার পাশে।